শুধু আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই ভোট শেষ হয়ে এখনো 1 মাস কমপ্লিট হতে পারলো না, তার মধ্যেই বাংলার বেশ কিছু অ্যাক্টর যারা বছরের শুরুতেও মানুষের থেকে যেই ভালোবাসা পাচ্ছিল, সেটাই আজ এই 2-3 সপ্তাহের মধ্যেই তাদেরকে ঘৃণা এবং তাদের নিয়ে হাসাহাসিতে পরিণত হচ্ছে। যেখানে প্রায় প্রত্যেক দিনই আমরা বাংলার কোনো না কোনো এক অ্যাক্টরের এরকম পাল্টিবাজির ঘটনা দেখেই চলেছি। এন্ড সেই কারণেই তাদের আসল রূপ সবার সামনে আসতেই তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং রেসপেক্ট কমে গিয়ে সেটা হেটে পরিণত হয়েছে। তার যথাযথ কারণ রয়েছে, যেখানে একজন তার এই পাল্টিবাজির কারণ হিসেবে তার সদ্যজাত বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে এটা করেছে, এবং কেউ বলছে যে তাকে তার ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে পার্টির সাথে ইনভলভ করানো হয়েছে। আবার কেউ অন্য দলের কাছে তাকে দলে নেওয়ার অফারও করছে। কিংবা কেউ কেউ এত বছর ধরে হরলিক্স আর চটি চাটার পর এবার রাজনীতি ছেড়ে ভালো ছবি বানানোতে ফোকাস করতে চাইছে। আবার কেউ লাস্ট মুহূর্তে দলে যোগ দিয়ে রিগ্রেটও করছে। এন্ড তাই আজকের এই ভিডিওতে আমি বাংলার এরকমই কিছু অ্যাক্টরদের নিয়ে কথা বলবো, যাদের একটা ডিসিশন কিংবা একটা ইন্টারভিউতে বলা কোনো স্টেটমেন্টের পর থেকেই রাতারাতি তাদের ফ্যানরাই তার এগেইনস্টে চলে গেছে। এন্ড তুমিও যদি জানতে চাও যে আমি কাদের ব্যাপারে বলছি বা তারা কি এমন করেছে যে সবাই তাদের এগেইনস্টে কথা বলছে, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। আমরা এই যে এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি, তাদের মোরালটা যদি আমার সাথে মেলে, তাহলে আমি ডেফিনেটলি তাদের সাথে। এন্ড এর মধ্যে সবার প্রথমে যাকে নিয়ে কথা বলবো, সে এবারের ভোটের প্রচারের সময় টিএমসির হয়ে রেগুলার ক্যাম্পেইনিং করেছে এবং অতীতে 2021-এ টিএমসি জেতার পর টুইট করে সেই দিনটাকে বিশ্ব রকরানী দিবস বলে ঘোষণা করার কথাও বলেছে। বাট এবারের ইলেকশনে তার দল এত চটি চাটার পরেও হেরে যাওয়াতে সে রিসেন্টলি একটা মিটিং এ বলে যে তাকে তার সন্তানের মুখ চেয়ে সেই দলে যোগ দিতে হয়েছে, এবং সে এক প্রকার পরিস্থিতির চাপে পড়েই সেই দলে যোগ দিয়েছিল সেই সময়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি পরমব্রত চ্যাটার্জিকে নিয়ে। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই পরমব্রত চ্যাটার্জি তার অভিনয় এবং তার ডিরেকশনের জন্য অনেক সময় সাধারণ মানুষের অনেক প্রশংসা পেয়েছেন, এবং বহু বছর মানুষ তাকে একজন বামপন্থী বলেই চিনত। বাট লেটলি সেই ক্ষমতায় থাকা পার্টি জয়েন করে, এন্ড ততদিন অবধি সব ঠিকই ছিল। বাট এরপর দল জয়েন করে সে যা যা করতে শুরু করলো, সেই কারণেই আজ এত বছর ধরে দলে চটি চাটার পর হঠাৎ দল হেরে যাওয়ার পরেই তার মুখে পাল্টিবাজির সুর শোনা যাচ্ছে। যেখানে সে ভোটের আগে তার দল নিয়ে আশাবাদী ছিলেন, সেখানেই দল হারের পর এক মিটিং এসে সে বলেন যে এই সব কিছুই তার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে করতে হয়েছে, এন্ড তাকে এক প্রকার চাপ দিয়ে দলে জয়েন করানো হয়েছিল। বিকজ তিনিও জানতেন যে দল জয়েন না করলে হয়তো তাকে ব্যান করে দেওয়া হতে পারে, ঠিক যেমন তার সমসাময়িক অভিনেত্রী বামপন্থী শ্রীরেখা মিত্রকেও ব্যান করা হয়েছে। ঠিক সেই রকমই তারও যৌবনের টাইম, মানে তার পিক ক্যারিয়ার টাইম যাতে নষ্ট না হয়, সেই জন্য সেই এই ডিসিশনটা নিয়েছিল। বাট সে হয়তো বুঝতে পারেনি যে তাদের এই সন্তানের কার্ড সাধারণ মানুষ ধরে ফেলবে। বাট তুমি যদি তোমার মগজে একটু জোর দাও, তাহলে তোমারও মনে পড়বে যে 2021-এ তার বিয়েই হয়নি, বাচ্চা তো অনেক দূর, এবং বাচ্চা নিয়ে এরকম একটা বড় মিথ্যে বলার জন্য মানুষ তাকে তুলোধনা করতে শুরু করে এরপর। এন্ড সাধারণ মানুষ তার এত বছর ধরে করা বহু কর্মকাণ্ডের কথাও বলতে শুরু করে। যেমন 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় তিনি এবং অন্যান্য বুদ্ধিজীবী মহল প্ল্যান করে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিল। প্রতিবাদে সামিল হয়ে মোমবাতি নিয়ে পথে নেমেছিল, যেখানে তারা সমস্ত ফ্যাক্টসের ব্যাপারে অবগত ছিল। বাট সে বা তারা সেই ফ্যাক্টগুলোকে একটু টুইস্ট করে তাদের বিরুদ্ধে কাজে লাগায়, এবং সে আর তার ক্যাটাগরির স্বার্থ সন্ধানী টলিউডের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব সেই সময়কার বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। বাট যখন অভয়াকাণ্ড হয়, যেখানে পুরো দেশ জুড়ে মানুষ রাস্তায় নামে, তখন কোথায় ছিল সে? এটা নিয়েও তাকে মানুষ অনেক প্রশ্ন করে। এছাড়া সে এবং তারা সেই সময় 13তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বয়কটের ডাকও দিয়েছিল। বাট আয়রনি হলো, পরবর্তীকালে কলকাতার যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালে শুধুমাত্র মমতা ব্যানার্জির পোস্টার দেখা যেত। বাট সেই বিষয়ে তারা মুখ খোলেনি কেন? তখন কিসের তাগিদ ছিল তার? পিতৃত্বের নাকি যৌবনের কেরিয়ার? এছাড়া 2021 সালে টিএমসি আবার ক্ষমতায় আসার পর সে টুইট করে দিলীপ ঘোষের একটা কথার প্রেক্ষিতে, সে লেখে যে আজ বিশ্ব রকরানী দিবস হিসেবে ঘোষণা করা হোক। বাট তিনি হয়তো জানতো না যে সেদিন ঠিক কি হয়েছিল। এইরকমই কিছু রঙ্গ তামাশার ফলে কিছু মানুষ উস্কানি পেয়ে যে কত মানুষের জীবন নিয়ে নিয়েছিল, সেটা হয়তো তার অজানা ছিল। বাট সেই সময় সেসব নিয়ে প্রোটেস্ট না করে খুশির মেজাজে ছিলেন তিনি। বাট এখন তার দল হারার পরই তার গলায় অন্য সুর। অন্যদিকে টাইম টু টাইম চটি চাটতেও ছাড়েনি তিনি। আবার অনেকে তাকে অন্যের স্ত্রীকে বন্ধুত্বের তকমা দিয়ে রাতারাতি তার স্বামী হয়ে যাওয়া নিয়ে অনেক কথা বলছে। আসলে পরমব্রতের মতো সুবিধাবাদী মানুষেরা শুধু টলিউড ইন্ডাস্ট্রি নয়,
বরং আমাদের আশেপাশে, আমাদের প্রাইভেট লাইফে এবং বন্ধু মহলেও থাকে, যারা যেদিকে সুবিধা সেদিকেই চলে যায়। আবার সেদিকে সুবিধা পাওয়া বন্ধ হয়ে গেলেই আবার তারা দলকে বদনাম করে নতুন দলের কাছে গিয়ে তাদের গুণগান করতে শুরু করে, শুধুমাত্র নিজের সুবিধার জন্য। তোমার পরমব্রতর এই সার্টেন টার্ন অ্যারাউন্ড নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর এরপর যাকে নিয়ে কথা বলবো, তার অ্যাক্টিং দেখে বাংলার মানুষ তাকে টলিউডের কুইন আখ্যা দিয়েছিল। বাট গত ফেব্রুয়ারি মাসে তার একটা ডিসিশন তাকে আজ টলিউডের কুইন থেকে মানুষের হাসির পাত্র বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি কোয়েল মল্লিককে নিয়ে। অভিনেত্রী কোয়েল মল্লিক এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী। বিধানসভায় কিছুক্ষণ আগে মনোনয়ন পেশ করলেন। এছাড়াও রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম রয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। কোয়েল মল্লিকও বহু বছর ধরে বিভিন্ন ছবিতে তার অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষের মনে অনেকখানি জায়গা করে নিয়েছিল এবং তার এতদিনের কেরিয়ার জুড়ে 2026-এর শুরু অবধিও সে খুব বেশি একটা হেড আর ব্যাকল্যাশ পায়নি। শুধু তার কেরিয়ার স্টার্টিং এ সে রঞ্জিত মল্লিকের মেয়ে হওয়ার কারণে সে নেপোটিজমের জন্য একটু আধটু ব্যাকল্যাশ পেলেও সময়ের সাথে সাথে সে তার অ্যাক্টিং দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে আজ সে যেই জায়গাটায় রয়েছে সেটা সে কতটা ডিজার্ভ করে। তার অভিনয়ের প্রতি মানুষের ভালোবাসা তো ছিলই, তার সাথে সাথেই মানুষ তাকে রেসপেক্টও করতো, কারণ সে এতদিন পলিটিক্স জয়েন করেনি সেই কারণে। এন্ড আমরা এটা সবাই জানি যে সেই জন্যই তাকে টলিউডে অনেক কাজ থেকেও বাদ দেওয়া হয়েছে। বাট সবাই এটাই ভেবেছিল যে সে হয়তো এভাবেই কোনো দলের রং না মেখেই কাজ করে যাবে। বাট সবাইকে চমকে দিয়ে সে গত 26শে ফেব্রুয়ারি টিএমসি জয়েন করে। এন্ড সেই থেকেই সাধারণ মানুষের একাংশ যারা কোয়েলকে এত বছর ধরে ভালোবাসা দিয়ে এসছে, তারাই তার এই ডিসিশনে অত্যন্ত অখুশি হন এবং তাকে হেড দিতে শুরু করে। আর এবারে কিছুদিন আগে টিএমসির হারের পর পরমব্রতর পাশে কোয়েল মল্লিকের বর নিসপাল সিংকে দেখেই মানুষ এটা আন্দাজ করতে শুরু করে যে সেও হয়তো অন্য কিছু পরিকল্পনা করছে। কোয়েল মল্লিকের কেরিয়ার এবং তার ডিসিশন নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করছি, তাই সেটাও চেক আউট করতে পারো। আর তুমি এটা জানলে অবাক হবে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বনি সেনগুপ্তর মতো কিছু অ্যাক্টর আছে যারা যখন টিএমসি ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই পার্টিকে তৈলমর্দন করে তাদের থেকে দিনের পর দিন বেনিফিট নিয়ে গেছে, সেই কারণেই সে ছবি বানিয়ে তার ছবি দিনের পর দিন হলেও ছিল এবং যেই টিএমসি হেরেছে অমনি তার পরের দিনই বিজেপি জয়েন করার কথাও শোনা গেছে তার মুখে। সেই কারণেই তার ছবি হিট না হলেও এরকম দল বদলের ইন্টারভিউ সমাজ মাধ্যমে এখন বেশ হিট চলছে। লাস্ট কয়েক বছর ধরে যবে থেকে সে টিএমসি জয়েন করেছে তবে থেকেই তুমি যদি বনি সেনগুপ্তর অ্যাক্টিং ক্যারিয়ারের গ্রাফ দেখো তাহলে সেখানে হিট ছবি আদৌ পাবে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। যদি হিট কিছু পাও তাহলে সেটা তার রিসেন্ট ইন্টারভিউ করে। যেমন এবারের ইলেকশনের আগে যখন তাকে সাংবাদিকরা ইলেকশন নিয়ে প্রশ্ন করেন তখন তিনি এটা বলেন। এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। মানে একজন মানুষ যে দলের চটি এত পরিমাণে চাটতে পারে সেটা হয়তো এই বনি সেনগুপ্তকে না দেখলে জানতেই পারা যেত না। এবং তার সেই সাক্ষাৎকার গুলোতেও সে অবলীলাও এটাও বলে দিতে দুবার ভাবেন না যে তারা এখন নায়ক নায়িকা নন, তারা তৃণমূলের প্রার্থী। এন্ড এসব দেখার পর আমার একটাই রিকোয়েস্ট, যেভাবে তার এত প্রার্থী হওয়া শখ কিংবা দলের চটি চাটা শখ, এবার সিনেমাতে অভিনয় করতে এলেও তাকে যেন এটা শোনানো হয়। এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। উল্টো দিকে তার মা এতদিন পার্টির হেল্পে ছেলেকে প্রত্যেক বছরই ছবি পাইয়ে দেওয়ার পর পার্টি হেরে যাওয়ার পর সে প্রত্যেক দিনই প্রায় মিটিং ডাকতে শুরু করেছে। এই সমস্ত কারণে লর্ড বনির কেরিয়ার এবার কোথায় গিয়ে ঠেকবে সেটাই দেখার বিষয়। আর যখন লর্ড বনিকে নিয়ে বললাম তখন হরলিক্স চাটা সোহমকে ভুলে গেলে কি হবে। এবারে বিপুল পরিমাণে টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে বালুরঘাট থানায় ইতিমধ্যেই টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসছে। বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা পেশায় চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন। সোহম চক্রবর্তী হয়তো বাংলার একমাত্র অভিনেতা যার অ্যাজ আ চাইল্ড অ্যাক্টর করা সিনেমাগুলোই বেশি হিট ছিল তার হিরো হিসেবে করা সিনেমাগুলোর থেকে। সরি, এটা জোক ছিল। আসলে সোহম হিরো হিসাবে তার আত্মপ্রকাশের পর থেকেই তার সিনেমা সিলেকশনের মাধ্যমে নিজেকে একজন সিরিয়াস হিরোর জায়গায় একজন ফানি অভিনেতা বানিয়ে তুলেছে। সেই জন্যই সিঙ্গেল ছবি পাওয়া মুশকিল হচ্ছিল, সেই সাথে ফ্লপ। অ্যান্ড মেবি সেই কারণেই সাস্টেনেবল কেরিয়ার অপশন হিসেবে সে পলিটিক্সে তার নাম লেখায়। অ্যান্ড পলিটিক্সের নাম লিখিয়েই মানুষের উপকারের থেকে বেশি সে খবরে আসতে শুরু করে তার বিভিন্ন অমানবিক কার্যকলাপের জন্য। অ্যান্ড যেই ফাইটিং সিনগুলো তার সিনেমাতে করলে তার সিনেমাগুলো হয়তো হিট হতে পারতো, বা যে ডায়লগগুলো সিনেমাতে বললে পাবলিক হলে সিটি মারতো, সেগুলোই সে রিয়েল লাইফে করে খবরের শিরোনামে আসতে শুরু করে। কোথাও শুটিং এর জন্য কোনো রেস্তোরাঁর মালিককে চড় লাথি মারতে তাকে দেখা যায় এবং তাকে মারার পর সে অভিষেক ব্যানার্জির লোক এটা বলেও তাকে হুমকি দিতে শোনা যায়। অ্যান্ড এসব ফাঁস হওয়ার পর তুমি যদি ভেবে থাকো তার এসব বিষয়ে কোনো রিগ্রেট আছে তাহলে তুমি ভুল করছো।
সে সবসময় তার দম্ভ, তার অ্যাটিটিউড নিয়ে চলতেই বেশি ভালোবাসে। অ্যান্ড রিসেন্টলি তার দল হারের পর হরলিক্স আর চটি দুটো চাটা বন্ধ করে সে এবার ভালো সিনেমা বানানোর কথা বলেছেন তার এক রিসেন্ট ইন্টারভিউতে। অফিসে দু একটা টুকটাক কারণ কাজ তো করতে হবে না, আর তো উপায় নেই, তো সুতরাং চেষ্টা করছি কীভাবে কি সিনেমা আগামী দিনে কি গল্প নিয়ে করা যেতে পারে, এইটুকুই মাত্র চেষ্টা রয়েছে। বাট এসব ডায়লগ, ফাইটিং সিন তার সিনেমাতে করলে তার সিনেমাগুলো হয়তো বেশি হিট হতো। অ্যান্ড তাকে মেয়েদের ক্যারেক্টার করে লোক হাসাতে হতো না। সরি, এটাও হচ্ছে। আর যখন এরকম একটাদের কথা বলছি যারা দল হারের পর সিনেমাতে যোগ দিতে চান, তাহলে সায়ন্তিকার কথা ভুলে গেলে কিভাবে চলবে? मैं ममता दीदी के रैली के बाद बीजेपी के बारे में कोई बात भी नहीं करना चाहती। वो अशुभ है, हमारे बरानगर के लिए अशुभ एक वर्ड है। সায়ন্তিকা ব্যানার্জি সেই সব নেতাদের মধ্যে পড়েন যারা দল জয়েন করার পর থেকে এটাই ভুলে গেছেন যে তারা দলের আগে একজন অভিনেত্রী ছিলেন। মানুষ তাকে তার দলের জন্য নয়, বরং তার অভিনয়ের জন্য তাকে ভালোবেসেছে। হয়তো তার অভিনয়ের ওপর তার নিজেরই বিশ্বাস ছিল না, সেই কারণেও সে পার্টি জয়েন করে, এটাও হতে পারে। বাট তার কেরিয়ারের একমাত্র হিট ছবি আওয়ারার কথা ভুলে তিনি রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই একটার পর একটা কাণ্ড করে খবরের শিরোনামে এসেছেন বারবার। কখনো তার বিরুদ্ধে টাকা নিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। কিছু গরিব দুস্থকে সামনে যারা রয়েছেন, মা জেঠিমারা গরিব মানুষরা ছিলেন, তাদের যদি ফল খাওয়ার জন্য দিয়ে থাকি 101 টাকা দিয়ে যদি আশীর্বাদ নিয়ে আমি যদি মানুষের 4টে ভোট দেয় তাহলে আমি খুশি থাকি। কখনো তার এলাকায় প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ঠিকঠাক কাজ না করার জন্য অভিযোগ এসছে। তাছাড়া তার অপোজিশনকে যাচ্ছে তাই বলা অথবা অভয়াকাণ্ডের সময় ফেক শোক প্রকাশ করে গিটার বাজানোর জন্য সে অনেক বুলি হয়েছে। মানে বলছিলাম যে এরকম অ্যাক্টিং বাকি সিনেমাতে করলে সেই সিনেমাগুলো হয়তো হিট হতো, অথবা প্রচারে বেরিয়ে তার উন্মাদের মতো নাচ দেখেও তাকে অনেক কিছু বলেছে সাধারণ মানুষ। কিংবা কখনো দলের থেকে টিকিট না পাওয়ায় দলের থেকে বেরিয়ে জল্পনা শোনা যায় তার থেকে। তৃণমূলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। এন্ড ফাইনালি এবারের নির্বাচনের আগে অবধি যেভাবে তিনি ডান দিক বাদিক না দেখে যেভাবে চটি চেটে গেছেন, ভোটে হারের পর সেই স্পিডে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। অ্যান্ড কয়েকটা চ্যানেল থেকে এটাও বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তথা দলের উচ্চপদস্থ ব্যক্তিদের ফোনও তিনি অ্যাভয়েড করছেন। আবার এও শোনা যায় সেও নাকি রাজনীতি ছেড়ে আবার অভিনয় ফেরার চেষ্টা করছে। অ্যান্ড রিসেন্টলি তার জিম জয়েন করে সেখানে রেগুলার ওয়ার্কআউট করার ভিডিও পাবলিক হওয়াতেই সাধারণ মানুষের মতে সে এবার তার ডেড অ্যাক্টিং ক্যারিয়ারকে রিভাইভ করার চেষ্টা করছেন বলেই মনে হচ্ছে। তাই তার ক্যারিয়ারের গ্রাফ কোন দিকে যাবে সেটা তো সময়ই বলবে। আর এরপর যাকে নিয়ে কথা বলবো সে তার পলিটিক্স জয়েন করার পর থেকে একের পর এক ডিসিশনের জন্য এত পরিমাণে পাবলিকের ট্রোলের শিকার হয়েছে যে সে অভিনয় থেকে বাইরে থেকেও তাকে নিয়ে কথা উঠলেই পাবলিক হাসতে শুরু করেছে। কখনো তার বিয়ে নিয়ে, কখনো তার মেয়ের ছবি নিয়েও তাকে কটাক্ষ করা হয়েছে, হুইচ ইজ ভেরি রং বাই দ্য ওয়ে। এন্ড রিসেন্টলি তার দলের হারের পর সবাই তাকে নিয়ে এটাই বলছে যে সে কিছু সরানোর আগেই দল ক্ষমতা থেকেই সরে গেল। এন্ড তার বিরোধী দল জেতার পর তার দেওয়া শুভেচ্ছা বার্তার জন্য তাকে ঘিরে মানুষ ট্রোলের বন্যা শুরু করে দিয়েছে। এন্ড এসব দেখার পর আমার রুদ্রনীলদের কাছে একটাই রিকোয়েস্ট, শুধু কেউ আপনার বন্ধু বলেই যে তাকে আপনার পাশে বসিয়ে এসব আলফাল বকতে দেওয়া হবে কিংবা তার কথা মেনে নেওয়া হবে, এগুলো যেন না হয়। তারা যা যা করেছে মানুষ সবকিছুই দেখেছে, এন্ড সেটার অ্যাকাউন্টেবিলিটি যেন তাদেরকে নিতে বলা হয়। কারণ ইন্ডাস্ট্রিতে শ্রীলেখা মিত্রের মতো একটারাও আছে যারা তাদের পিক টাইমে অন্য পার্টির সমর্থক হওয়ার জন্য তাদের বাদ পড়তে হয়েছে। কিংবা রজতাভ দত্ত বা লাবণী সেনের কথাও ভুলে গেলে চলবে না, তারাও তাদের বাচ্চা, তাদের কেরিয়ারের পিক টাইম এসবের দোহাই দিয়ে সেই সময় পার্টি জয়েন করে নিতে পারতো, তাই না? এন্ড এখন তোমার মতে এই সমস্ত অ্যাক্টরই ক্যারিয়ারে কি ইম্প্যাক্ট পড়েছে বা পড়বে বলে তোমার মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিও। এন্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এন্ড হ্যাঁ, মার্কেট উলফে অলরেডি 2 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গেছে। তুমিও প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারো, লিংক ডেসক্রিপশনের পিন কমেন্টে দেওয়া আছে, সেটাও চেক আউট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।